নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম দাদু। ঠাকুরদাদা আমার শৈশবের অনেকখানি জুড়ে আছেন। সমস্ত শৈশব দিগন্তটা জুড়ে আছেন। ছেলেবেলায় জ্ঞান হয়ে দেখেছি আমাদের বাড়িতে তিনি আছেন। তার বয়স হয়েছিল প্রায় ১০০। জ্ঞান হয়ে পর্যন্ত দেখেছি তিনি আমাদের পশ্চিমের ঘরের ওয়াকে সকাল থেকে বসে থাকতেন। একটা বড় গামলায় গরম জল করে দিদি তাকে নাইয়ে দিত। ঠাকুরদাদা চোখে ভালো দেখতে পেতেন না। তাকে সকালে হাত ধরে ওয়াকে নিয়ে এসে তার জায়গাটিতে বসিয়ে দিতে হতো। তামাক সেজে দিত দিদি। কেবল মা ঠাকুরদাদার ভাতের থালাটি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন। দিদি আবার তামাক সেজে দিত। কিছুক্ষণ পরে ঠাকুরদাদা বসে বসে আপন মনে কি বকতেন। একটু বেশি বেলায় বাবা নায়েবি করে কাছারি থেকে ফিরে বাড়ি ঢুকলে ঠাকুরদাদা অমনি কান খাড়া করতেন। কে এলো? হরিশ? হ্যাঁ বাবা। বাবা হরিশ, আমার বড্ড খিদে পেয়েছে। সে কি বাবা, আপনাকে এখনো ভাত দেয়নি? না বাবা, খিদেই মরছি। ও হরিশ, ভাত দিতে বলে দে। বাবার বয়স ৫০-এর ওপর। মাথার চুল প্রায় সব সাদা হয়ে গিয়েছে। বেশ মোটা সোটা নাদুস নুদুস চেহারা। সবাই বলে বাবা নাকি দেখতে সুপুরুষ। বাবা মাকে অনুযোগ করলেন। আচ্ছা বাবা তো এখনো ভাত দাওনি? ছি ছি, এত বেলা হলো। মা বললেন, ও মা, সে কি গো, ১০টার সময় যে আমি নিজের হাতে খাইয়ে এসেছি। বাবা চেঁচিয়ে বললেন, ও বাবা। কি হরিস, আপনাকে আপনার বৌমা খাইয়ে এসেছে যে? কি বলছেন আপনি? না না, ও হরিস, মিথ্যে কথা। আমারে কেউ ভাত দেয়নি। না খেয়ে মলাম আমি। বলে ঠাকুরদাদা ছেলে মানুষের মতো কুঁতকুত করে কান্না শুরু করে দিলেন। মা রাগ ঘুরে বলে উঠলেন, বুড়ো ৭২-এ মরেও না, সাতকাল জ্বালাবে। তোমার স্বাদের হিমে গিয়ে তোমায় খাওয়াক না খাক, আমি আর যদি কাল থেকে তোমায় দেখি তবে আমি বেনি মুখুজ্জের। বাবা দুঃখিত স্বরে বললেন, আহা বড় বউ, ছেলেপিলের সামনে। কি ছেলেপিলের সামনে? কে না জানে সোহাগের হিমির কথা? ৭২-এ বুড়ো ৪ কালে গিয়ে ঠেকেছে। আহা বড় বউ, অমন করে বুড়োজনকে বলতে আছে? ছি ছি, তোমার মুখখানা আজকাল বড্ড। ঠাকুরদাদা তখনও কিন্তু কাঁদছেন ছেলে মানুষের মতো। কান্নার মধ্যে ডাকলেন, ও হরিশ। যেন অসহায় আর্ত বালক তার একমাত্র আশ্রয়স্থল পিতাকে ডাকছে। বাবা জামা টামা না খুলেই ছুটে গেলেন। সান্ত্বনা সুরে বললেন, কি বাবা, কি? আমি ভাত খাবো। আমি না খেয়ে মরলাম। ও হরিশ, ওরা আমায় না খেতে দিয়ে মারবে। কুঁত কুঁত। বাবা কাঁদবেন না, কাঁদতে নেই। ছি, অমন কাঁদতে আছে? মা অমনি এর ওয়াক থেকে বলে উঠলেন, মরণ, বুড়ো ৭২-এর মরণ দেখো না, যেন ২ বছরের খোকা, ছেলের কাছে কেঁদেই খুন। জমের ভুল এমনও হয়। বাবা বলেন, আহ, চুপ করো না বড় বউ, কি করো? ঠাকুরদাদা আবার বলেন, খিদে পেয়েছে, ভাত খাবো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আপনি চুপ করুন। অবশেষে আবার সামান্য দুটি ভাত বাবা নিয়ে দিয়ে এলেন। ঠাকুরদাদা দিব্যি খেতে বসে গেলেন আবার। মুখে আর হাসি ধরে না। আমরাও ঠাকুরদাদার কাণ্ড দেখে হেসে পাচ্ছিনি। এমনই একদিন নয়, মাসের মধ্যে ১০ দিন হতো। ইতিমধ্যে দিদি শ্বশুরবাড়ি চলে গেল। বাবাকে দেখতাম ঠাকুরদাদা যত কিছু কাজ
নিজের হাতে করতেন, কিন্তু তার সময় নেই। সকালে উঠে সন্ধ্যাহ্নি করে জল বাতাসা খেয়ে তিনি বেরিয়ে যেতেন কাছারির কাছে। দুপুরে এসে খেয়ে সামান্য বিশ্রাম করে কাজে বেরোতেন। ফিরতে রাত ৮টা-৯টা বাজত। এসে ঠাকুরদাদার ঘরে ঢুকে জিজ্ঞেস করতেন, বাবা, শরীর ভালো আছে? এদিকে ঠাকুরদাদাও সারাদিনে যত অভাব অভিযোগের কাহিনী জমিয়ে রাখতেন ছেলের সামনে পেশ করবার জন্যে সেই সময়। আর বাবা, শরীর ভালো, একটু তামাক তা কেউ দেয় না, টিকে ভিজে আগুনও ধরল না। আজ এমন মশা কামড়াতে লাগলো দুপুরবেলা, মশারিটা কেউ টাঙিয়েই দিলে না। এই দেখো না পিঠটা। তারপর কাঁদো কাঁদো সুরে বললেন, তুই একটু হাত বুলিয়ে দে হরিশ। বাবা বসে বসে হাত বুলিয়ে দিতে থাকেন। তুই বাড়ি না থাকলে আমাকে সবাই অগ্রাহ্যি করে। এক ঘটি জল চাইলে সময় মতো দেয় না বাবা। সত্যি তো। আহা, আমি সব বলে ঠিক করে দেবো এখন। দিস, ভালো করে বলে দিয়ে যাস তো। দেব। তোর খাওয়া হয়েছে? না বাবা, এই তো এলাম। যা তুই হাত পা ধুয়ে জল টল খা। তোকে পেট ভরে খেতে দিচ্ছে তো? হ্যাঁ বাবা। দেখি, সরে আয় তো। একটু মোটা সোটা হলি না সেই রকম আছিস? জানিস, ছেলেবেলায় তো শরীর ছিল এমনি রোগা। তোর গর্ভধারিণী একদিন বললে খোকার জন্যে ছাগলের দুধের ব্যবস্থা করো। তখন মেহেরপুরে নীলকুঠিতে কাজ করি, সেইখানেই তোর জন্ম। জানিস তো? হ্যাঁ, মেহেরপুরের। ইয়ে, ওই কি বলছিলাম ভুলে গেলাম। আজকাল কিছু মনেও থাকে না। ছাগলের দুধ। হ্যাঁ, ছাগলের দুধ আনতে বললে তোর গর্ভধারিণী। সাহেবের একটা বড় ছাগল ছিল। মালির সঙ্গে সর করে ফেললাম, মাসে 2 টাকা করে দেব, আর সে আধের করে ছাগলের দুধ আমায় দেবে। বাবা ওঠেন না সেখান থেকে যতক্ষণ ঠাকুরদাদা একটু শান্ত না হন। ভাত খেয়ে বাবার সঙ্গে গল্প করে ঠাকুরদাদা খুশি মনে বলেন, তাহলে তুই এখন যা হরিস, খেয়ে নিয়ে দুধ পাচ্ছিস তো? হ্যাঁ বাবা, ভালো করে দুধ খাবি, দুধেই বল। না বাবা, দুধ ঠিক খাচ্ছি। বাবা চলে গেলেন। যাবার আগে ঠাকুরদাদাকে বিছানায় শুয়ে নিজের হাতে একটা মোটা চাদর ওর গায়ে ঢেকে দিলেন। চাদর খুলবেন না বাবা, ঠান্ডা লাগবে। মা বকতেন, হলো বাপের সেবা। বাবা, এমন কীর্তিও কখনো দেখিনি। বাবা একটু লজ্জা ও সংকোচের সঙ্গে বলতেন, আহ, চুপ করো। কেন চুপ করব? বুড়ো বাপের আবদার যেন 2 বছরে খোকার আবদার। এমন কাণ্ড যদি কখনো দেখেছি। না দেখেছ না দেখেছ, থামো তুমি। ওই যে কদিন বুড়ো আছে তারপর আর, সে সবাই জানে। তারপর কি আর তুমি বুনো পাড়া দিগম্বরগুলো সেবা করবে? এসো, দুটো খেয়ে নিয়ে আমার মাথা কিনবে এসো। সেই দিনই গভীর রাত্রে আমরা সবাই ঘুমিয়ে যখন ঠাকুরদাদা নিজের ঘর খুলে হাঁকতে হাঁকতে বাইরে রোয়াকে এসে ডাকছেন, ও বৌমা, ও হরিশ। বাবা ধড়মড় করে উঠে বাইরে এসে বললেন, কি বাবা, কি হয়েছে? কি হয়েছে? বাবা হরিশ, কি হয়েছে? বৌমা আমায় এখনো ভাত দিলে না। রাত কত হয়েছে দেখ তো। আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত হয়নি এখনো। বাবা অবাক। মা ঘুম থেকে উঠে বললেন, কি? বাবা ভাত চাইছেন। বাবা হাড় মাস কালি হয়ে গেল।
ঢের ঢের সংসার দেখেছি, ঢের ঢের শ্বশুর দেখেছি, কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো শুনিও নি, কখনো দেখিও নি। চেঁচালে কাজ চলবে? ও কি সব সময়? ইতিমধ্যে আমার নির্বিকার ঠাকুরদাদা, যিনি চোখে ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না, আবার ডেকে উঠলেন, ও হরিশ, ও বৌমা, যাই বাবা, যাচ্ছি, আমাকে ভাত দিয়ে যাও, খিদে পেয়েছে। বাবা গিয়ে ঠাকুরদাদাকে সান্ত্বনা দিতে লাগলেন। অবশ শিশুকে যেমন লোকে সান্ত্বনা দেয়। তিনি খেয়েছেন সন্ধ্যার পরে। তার বৌমা ভাত দিয়ে গিয়েছে মাগুর মাছের ঝোল দিয়ে। মনে নেই তার? তাকে ভাত না দিয়ে কি বাড়ির কেউ খেতে পারে? এখন রাত ২টো, এখন কি ভাত খেতে আছে? এখন খেলে তার অসুখ করবে। কাল সকালে খুব ভোরে তাকে খেতে দেওয়া হবে। রাত তো ভোর হয়ে গেল। অমন করলে সবারই মনে কষ্ট দেয়া হবে। অমন কি করা উচিত? ছি! ঠাকুরদাদা বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন, খেয়েছি? হ্যাঁ বাবা, আমার কথা বিশ্বাস করুন, মাগুর মাছ এনেছিলাম আপনার জন্য হাট থেকে কিনে, তাই দিয়ে ভাত খেয়েছেন। সত্যি বলছি, আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি নে। চলুন, শোবেন, আসুন, ঠান্ডা লাগবে, ঘরের মধ্যে আসুন। আচ্ছা, আচ্ছা, আসুন। বাবা হাত ধরে ঠাকুরদাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আবার এসে শুয়ে পড়লেন। মা বললেন, সহজে মিটল? মেটাতে জানলেই মেটে। এখন থেকে বাবার জন্য ২টো ভাত রেখে দিলে কেমন হয়? হ্যাঁ, তারপর এই বুড়ো বয়সে পেট ছেড়ে দিক, এই শেষ রাত্রিরে গিলে, তখন ঠেলা সামলাবে কে শুনি? বাবা ন্যায্য পক্ষে বলতে পারতেন, যে এতকাল সামলে আসছে সে সামলাবে, কিন্তু তা তিনি বললেন না। নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটটিতে শুয়ে পড়লেন। কাছারির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়াড়িতে গিয়ে থাকতে হলো। যাবার সময় বারবার মাকে বলে গেলেন, ঠাকুরদাদার যেন কোনো অসুবিধে না হয়, অযত্ন না হয়, এ কথাটা বলতে বোধহয় সাহস করলেন না। তাহলে ধুন্দুম আর ঝগড়া বেঁধে যাবে। ঠাকুরদাদাকে গিয়ে বললেন, বাবা, আমি গুয়াড়ি যাচ্ছি, এই ৫-৬ দিন দেরি হবে, একটু বুঝে সুঝে চলবেন। আপনার বৌমাও তো কাজের লোক, ছেলেপুলে নিয়ে বিব্রত। কবে আসবি? বুধবার নাগাদ। আয় না গেলে হতো না? শনিবারের বারবেলা। নিশিকান্ত তরফদার বলতো, মেহেরপুরের কুটির জমানবিশ ছিল শনিবারের বারবেলা। কে বললে আজ শনিবার? তবে কি বার? শুক্রবার। তা কি করে হয়? তুই বললি ৫ দিন দেরি হবে, তবে আজ শনিবার হলো না? বাবার এত হিসেব এখনো মাথায় আছে? ৫-৬ দিন বললাম যে। আপনি ভাববেন না, কোনো অসুবিধা হবে না আপনার। বাবা তো চলে গেলেন। এদিকে ২ দিন বেশ কাটল। তারপরই ঠাকুরদাদা উৎপাত শুরু করলেন। রোজ সন্ধ্যের পর অভ্যাস মতো বললেন, ও হরিশ। কেউ উত্তর দেয় না। মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেননি সে কথা বলতে, কারণ তাহলে ঠাকুরদাদা উদ্বিগ্ন হয়ে উঠবেন। ও হরিশ, বাড়ি এলি? ও হরিশ। আমি মায়ের শিক্ষা মতো বলতাম, না, এখনো আসেনি বাবা। আজ কখন কাছারি গেল? আমাকে বলে গেল না? আমরা উত্তর দিইনি। ও হরিশ। ঠাকুরদা, তামাক সেজে দেব? এটিও মায়ের পরামর্শ। ওই একমাত্র উপায় ঠাকুরদাদাকে অন্যমনস্ক রাখবার। আমাদের বলতেন, বসো আমার কাছে।
আমি আমার ছোট ভাই নীলু, পুচু ও দুই বোন সরলা আর বিনু ঠাকুরদাদাকে ঘিরে বসি। সবাই এসেছে? হুম। বিন্দু এসেছে? আমার কাছে এগিয়ে এসে বসো সব। শোনো, সুন্দরবনে ১৫৬ লাটে আমার মনিবের কাছারি ছিল। পাইকপাড়া রাজা ঈশ্বরচন্দ্র সিংহ, মস্ত বড় জমিদার। আমি যেখানে থাকতাম সে কাছারির নাম ছিল গরানহাটির কাছারি। সুন্দরী আর গরান কাঠে জঙ্গল কিনা, তার নাম ছিল গরানহাটি। একবার ননাতলার খালে আমাদের ডিঙ্গি লেগেছে। মাঘ মাসের দিন, জলে সোন নেমেছে। সে কি ঠাকুরদা? সোন মানে জোয়ার, বেসন মানে ভাটা। বেসনে নৌকা চলে না সামনে, নোঙ্গর করতে হয় ওদিকের গাঙ্গে। তারপর কি বলছিলাম? ওই হলো মুশকিল। ঠাকুরদাদার কাছে গল্প শুনবার সুখ নেই, কেবল ভুলে যাবেন। বলছিলেন সোন নেমেছে জলে। হ্যাঁ, তারপরে দেখি এক মস্ত বাঘ জলে ডিঙির পাশে জল খাচ্ছে। আমাদের সঙ্গে উজির আলী বিশ্বাস ছিল বড় শিকারী। সে অমনি বন্দুকে চোং ভাঙিয়ে এক দাঁড় করলে। এক দেওয়ার, দু দেওয়ার, ব্যাস বাঘ উল্টে পড়ল খালের জলে। হ্যাঁ মুনু, কি তোর বাবা এলো? না, এখনো আসেননি। গিয়ে দেখে এসো দাদা ভাই আমার। ও হরিশ, আসেননি বাবা, গল্প বলুন ঠাকুরদা। দেখে এসো না দাদা ভাই। দেখতে হবে না, আসেননি। এলে আপনার সঙ্গে কথা বলতেন না। ঠাকুরদা আবার গল্প বলতে শুরু করলেন। বাঘের গল্প জমাতে পারলেন না, কেবল ভুলে যান। আবার গোড়া থেকে শুরু করেন, উল্টো পাল্টা করে ফেলেন। কখনো বলেন শিকারীর নাম উজির আলী বিশ্বাস, কখনো বলেন তার নাম অজিমুদ্দি বিশ্বাস। এমন সময় মা ভাত নিয়ে এলেন। আমরা বললাম, ঠাকুরদাদা ভাত এনেছি মা। ও, এসো বৌমা, কি রাঁধলে? মাছের ঝোল আর চচ্চড়ি। হরিশ আসেনি বৌমা? না, এখনো এলো না। রাত তো অনেক হয়েছে। রাত বেশি হয়নি, আপনি খেতে বসুন, আমি দুধ আনি। হরিশ এলে বলো আমার সঙ্গে যেন দেখা করে। মা চলে গেলেন। ঠাকুরদাদা সামনে দাঁড়ালে ঝুড়ি ঝুড়ি কথা বলতে হবে। ঠাকুরদাদা খাওয়া শেষ করে কিন্তু অন্য দিনের মতো শুতে গেলেন না। ঠায় অনেক রাত পর্যন্ত রোয়াকে বসে রইলেন। আর কেবল মাঝে মাঝে যাক তার পায়ের শব্দ শুনে বাবার নাম ধরে ডাকতে শুরু করলেন। অনেক রাত্রে মা বললেন, বাবা আপনি এবার শুয়ে পড়ুন, ফুচুকে পাঠিয়ে দিই আপনাকে শুয়ে আসুক। হরিশ এসেছে? না। কেন এলো না এখনো? আপনার কিছু মনে থাকে না। তিনি গোয়াড়ি গিয়েছেন মনে নেই? বুধবারে আসবেন আপনাকে বলে গেলেন যে। শুয়ে পড়ুন। ঠাকুরদাদা বসে কি ভাবলেন, কথার উত্তর দিলেন না। হয়তো মনে পড়ল বাবার গোয়াড়ি যাওয়ার কথা। ফুচু গিয়ে তাকে শুয়ে দিয়ে এলো। অনেক রাতে শুনলাম ঠাকুরদাদার ঘর থেকে কান্নার শব্দ আসছে। মা শুনে বললেন, দেখে আয় কি হলো। গিয়ে দেখি ঠাকুরদাদা বিছানার ওপর উঠে বসে কোণের দিকে হাত বাড়িয়ে লাঠি হাতড়াচ্ছেন। তিনি নাকি এখনই বাবার সন্ধানে বেরোবেন। বাবা কেন আসেননি এখনো? তিনি মোটেই ঘুমোতে পারেননি নাকি? আমরা জানি এ কথা ঠিক নয়। ঠাকুরদাদা বসে বসে ঢুলে পড়েন, তিনি না ঘুমিয়ে আছেন এত রাত পর্যন্ত। ইস, তার জানি নে। ঠাকুরদাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম। অবশেষে মা গিয়ে কড়া সুরে বললেন, আচ্ছা বাবা, আপনার কাণ্ডখানা কি শুনি। ওরা ছেলে মানুষ, ওদের ঘুমোতে দেবেন না একটু?
100 বার আপনাকে বলা হচ্ছে তিনি গোয়াড়ি গিয়েছেন, বুধবারে আসবেন। আপনি কিছুতেই তা শুনবেন না। রাত দুপুরে উঠে বাঁধিয়ে দিয়েছেন গোলমাল। ওরকম করলে থাকুন আপনি সংসারে, আমি একদিকে বেরোই। মাকে ঠাকুরদাদা ভয় করতেন। মা ঘরে পা দিতেই তিনি বেশ নরম হয়ে এসছিলেন। সুড়সুড় করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সকালে উঠে আমায় কাছে ডাকলেন, সোনা মনো। কি? দাদা ভাই, দাদু আমার, একটা পয়সা দেব এখন। ঠাকুরদাদা নিষ্পর্দক লোক, তিনি পয়সা দেবেন এ কথা যদিও আমি বিশ্বাস করিনি, তবুও বলি, কি বলছেন? তোর বাবা চিঠি এসেছে? না। আজ কি বার? সোমবার। হরিশ কবে আসবে? বুধবারে। আচ্ছা, যা। বুধবারে বাবা কি জন্যে যেন এলেন না, কি জানি। ঠাকুরদাদা সারাদিন রোয়াকে বসে রইলেন, গম্ভীর মুখে তামাক খান আর মাঝে মাঝে বলেন, কে এলো? ও হরিশ, কিসের পায়ের শব্দ রে? ও ফুচুর, ও নীলু। ফুচু বললে, আমাদের রাঙ্গি গায়ের বকনা ঠাকুরদা। ও, এইরকম চলল সারাদিন। রাত্রে খাবার সময় খেতে বসেছেন, আর মাঝে মাঝে কান খাড়া করে রেলগাড়ির শব্দ শুনবার চেষ্টা করছেন। মুখে কিছু বললেন না। হঠাৎ বড় গম্ভীর হয়ে গিয়েছেন। আমি তামাক সেজে ঘরে ঢুকতে চমকে উঠে বললেন, কে? আমি মনু। 9টার গাড়ি গিয়েছে জানিস? এখনো যায়নি, আপনি শুয়ে পড়ুন। শব্দ পাসনি গাড়ির? না। ও। বাবার কথা মুখেও আনলেন না। বললেন, পান ছেঁচে এনেছিস? নিয়ে আয়। বাবা তার পরদিনও এলেন না। ঠাকুরদাদা কিন্তু আশ্চর্য রকমের গম্ভীর হয়ে গিয়েছেন। আর কিছু জিজ্ঞেস করেন না, বাবার নাম ধরে ডাকেনও না। শুক্রবার দিন সন্ধ্যের গাড়িতে বাবা বাড়ি এলেন। ঠাকুরদাদা অভিমানে কথাই বলেন না। বাবা বুঝতে পারলেন। মাকে বললেন, বাবার দেখছি রাগ হয়েছে, যাই দেখি ব্যাপার। ঠাকুরদাদা তামাক খাচ্ছেন। বাবা গিয়ে বললেন, বাবা। পায়ে ধুলো নিয়ে প্রণাম করলেন। ঠাকুরদাদার মুখে কথা নেই। বাবা কেমন আছেন? ঠাকুরদাদা নিরুত্তর। বাবা রাগ করেছেন নাকি? তা আমি আবার রানাঘাট যাচ্ছি কাল সকালবেলা। রাগ হয় না? এবার ঠাকুরদাদা আর কথা না বলে থাকতে পারলেন না। কেননা ওই যে বাবা বললেন কাল সকালে রানাঘাট যাবেন, ওতেই ঠাকুরদাদার রাগ জল হয়ে গিয়েছে একেবারে। বাবা হেসে বললেন, আপনি রাগ করতে পারেন, তবে আমি পরের কাজ করি। কাজ সারতে গেলে 2-1 দিন দেরি হয়েই যায়। আমার জন্যে কি আনলে? ভালো জিনিস এনেছি, আপনার ভালো লাগবে। কেষ্টনগরের সরভাজা। তা দিতে বলবো ওনাকে। সে সময় মা কালীতলায় প্রদীপ দিতে গিয়েছিলেন, আসতে দেরি হলো। ঠাকুরদাদা অধীরভাবে বারবার আমাকে বলতে লাগলেন, এলো তোর মা? ও মনু। বাবা চলে গিয়েছেন নটবর বাড়ির যে চণ্ডী মণ্ডপে পাশা খেলতে। ঠাকুরদাদা আমাদেরই বারবার জিজ্ঞেস করতে লাগলেন, যা না তোর মার কাছে। ঠাকুরদাদার উদ্বেগে ন্যায্য কারণ যে ছিল না তা নয়। মা ঠাকুরদাদাকে বিশেষ পছন্দ করতেন না গোড়া থেকে। তার জন্যে খাবার এলে বাবা দাঁড়িয়ে থেকে না দিলে ঠাকুরদাদার ভাগ্যে অনেক সময় শূন্যের অঙ্ক লেখা হতো, এ আমি জানি। মা বলতেন, ছেলেপিলেরা খাবে আগে, তা নয় 72-এ বুড়ো খোকনকে আগে খাওয়াও। অত আমার শ্বশুর ভক্তি নেই। উনি আমার কি করেছেন কোন কালে? কখনো একখানা কাপড় দিয়েছেন পুজোর সময়? ওর হাতে যখন পয়সা ছিল
যখন পাইক পাড়ায় কাজ করতেন, আমি আজ আসিনি এ সংসারে, আমারও হয়ে গেল ৩০ বছর, আজই না হয় ভীমরতি হয়েছে। কোন কালে উনি ভালো ছিলেন? ওই ছেলে আর ছেলে, আর সব যেন বানের জলে ভেসে এসেছিলাম। একটা নাড়ু কিংবা এতটুকু আমসত্ত্ব ছাড়া পড়তে ঠাকুরদাদার ভাগ্যে। বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুরদাদাকে দিতেন বোধহয় এই জন্যে। আগে ঠাকুরদাদাকে না খাওয়ালে বাবা যেন তৃপ্তিই হতো না। আষাঢ় মাসে ঠাকুরদাদা জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন, আর উঠতে পারেন না। বাবা তাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুয়ে কাপড় ছাড়িয়ে ওষুধ খাইয়ে দেন। বেদানা রস করে মিষ্টির গুঁড়ো মিশিয়ে খাওয়ান। কাছারি থেকে আসবার পথে ঠাকুরদাদার ঘরে কিছুক্ষণ বসে তবে এসে স্নানাহার করেন। কি উদ্বেগ তা ঠাকুরদাদার অসুখের জন্য। মাকে বলতেন, বাবার জ্বর কত দেখেছিলে? উনি তো ভুলে যান, ওষুধ ঠিক মতো দেবে। সেরে উঠেও ঠাকুরদাদা প্রায় ২ মাস বিছানা ছেড়ে উঠতেই পারেন না। বাবা ছাগলের দুধ, চাল কুমড়োর মেঠায়, পরশু আমলকির মোরব্বা, যে যা বলে তা জোগাড় করে নিয়ে এসে খাওয়ান ঠাকুরদাদা গায়ে বল পাবেন বলে। ঠাকুরদাদাও হয়ে গেলেন একেবারে পালক। তার উৎপাতে জ্বালায় বাড়িসিদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল। কেবল দিনরাত খাই খায়, আর একে ডাকছেন তাকে ডাকছেন। আমরা পারতপক্ষে কোনোদিনই কেউ ঠাকুরদাদার ঘেঁস বড় একা নিইনি। এখন তো একেবারে ত্রিসীমানায় ঘেঁষি নেই। ১০ টাক দিলে একবার উত্তর দিই কি না দিই। মা ভাতের থালা দিয়ে আসেন, নিয়ে আসেন, এই পর্যন্ত। কথার জবাব দিলেও খুব হৃষ্টচিত্তে দেন না। যা দেন তা আবার অত্যন্ত সংক্ষিপ্ত। অথচ সেই মায় নদীর ঘাটে বাড়ুজ্যেগিনীর সঙ্গে ১ ঘণ্টা ধরে হাবড়হাটি বকেন। ঠাকুরদাদা অসহায় শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন। বাবার পায়ে শব্দ পেলেই সুর ধরেন, অ হরিশ, এলি, অ হরিশ। আর ঠিক কি বাবার পায়ের শব্দ চেনেন ঠাকুরদাদা। বাবা এসে নিজে দেখাশোনা করবেন, নাওয়াবেন, খাওয়াবেন ঠাকুরদাদাকে। বাবা এলেই ঠাকুরদাদা যত কিছু অভিযোগ শুরু করে দেবেন। তার কাছে ছেলে মানুষের মতো, বৌমা আমাকে এই করেনি, আমাকে তা দেয়নি। তাতে ঠাকুরদাদা মায়ের সহানুভূতি আরও হারাতেন। বাবা তা জানতেনও, সেই জন্য নিজে সর্বদা খবরদারি করতেন। কারো হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবার বিশ্বাস হতো না, দিদি ছাড়া। দিদি তো শ্বশুরবাড়ি চলে গিয়েছে। পৌষ মাসে বাবা আবাদে গেলেন পৌষ কিস্তির খাজনা আদায় করতে। বারবার মাকে বলে গেলেন ঠাকুরদাদা যেন অযত্ন না হয়। মা বললেন, কেন, আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলবো নাকি? ছি, অমন বলতে নেই। না, তুমি সেই রকমই কথাবার্তা বলছো কি না তাই বলছি। তবে আমার সংসারে কাজকর্ম সেরে সব দিক দেখতে তো পারি নে। যতদূর পারি চিরকাল যা হয়ে আসছে তাই হবে। একটু মন দিয়ে, উনি বুড়ো মানুষ, আমি তা জানি, যা পারি হবে, ভেবো না। বাবা ঠাকুরদাদার কাছে বিদায় নেবার সময় কতদিন দেরি হবে তা ঠিক বললেন না। বললে ঠাকুরদাদা হয়তো যেতে দেবেন না, কিংবা ব্যস্ত হয়ে পড়বেন। বাবা যখন বেরুলেন ঠাকুরদাদা বললেন, ও হরিশ, কবে ফিরবি? তার চিরন্তন প্রশ্ন। এই যত শিগগির হয় বাবা, আপনি ভাববেন না। ঠাকুরদাদাকে ফেলে কোথা গিয়ে বাবা স্বস্তি পেতেন না আমি জানি। ঠাকুরদাদা নাকি ৩ বছর বয়স থেকে বাবা ও মার মতো করে মানুষ করেন বাবাকে ঠাকুরমায়ের মৃত্যুর পরে। বাবা যেন ভাবতেন ঠাকুরদাদা শত্রুপুরীর মধ্যে বাস করছেন, চতুর্দিকে শত্রুবেষ্টিত অবস্থায়। একমাত্র আপনারজন তিনি নিজে। চোখে চোখে রাখতেন এই জন্যে সর্বদা। কারো হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস করতেন না। বলা বাহুল্য, ঠাকুরদাদা তো নিজেকে অসহায় শত্রুবেষ্টিত বলে মনে করতেনই। বাবা এবার বাড়ি ফিরতে বড় দেরি করতে লাগলেন।
অবশেষে যখন ফিরলেন তখন গরুর গাড়ি করে ভীষণ অসুস্থ অবস্থায়। ঘোর জ্বর, জ্বরের ঘোরে বলতে লাগলেন, বাবাকে কেউ বলো না আমি অসুস্থ হয়ে বাড়ি এসেছি। ঠাকুরদাদা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে ডাক দিতেন। বুঝতে পেরেছিলেন কিনা কি জানি। "ও হরিশ, আমার জন্যে কি আনলি? ও হরিশ।" বাবা ঠিক শুনতে পান। জ্বরে ধুঁকতে ধুঁকতে বললেন, বাবা বাঁচতে আমার যেন কিছু না হয়, হে ভগবান, মরেও সুখ পাব না। অসুখ বড় বাড়ল। জেলা থেকে ডাক্তার এসে দেখল 2 দিন। সংসারের পুঁজি ভেঙে বাবা চিকিৎসা হলো। একদিন বড় বাড়াবাড়ি হলো। ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই। বাবাকে নিয়ে সবাই ব্যস্ত। গ্রামে ত্রিলোচন ঠাকুরদাদার কাছে বসে তাকে বাজে গল্প ভুলিয়ে রাখলে। সবাই বলতে লাগলো, সুবোধ আর বাঁচবে না। আহা, বুড়োর কি কপাল। বাবার মৃত্যু হলো শেষ রাত্রে। ঠাকুরদাদা তার কিছুই জানেন না। গভীর ঘুমে অচেতন। খুব ভোরে বাড়িতে এসে ত্রিলোচন চক্রবর্তী ঠাকুরদার হাত ধরে ছুতো করে বাইরে নিয়ে গেল। চলুন জ্যাঠামশাই, একটু বড়দার বাড়িতে। আপনাকে একটু পায়ে ধুলো দিতে হবে সেখানে, তারা বলেছে। আমি যাব? কান্নাকাটি চাপা শব্দে বলতে লাগলেন, কি রে, ও হরিশ, কি রে, কিসের শব্দ? সন্ধ্যায় আমরা বাড়ি এসে ঠাকুরদাদাকে ঘিরে বসি। হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকে চেয়ে। নতুন কেমন একটা মমতা, যা এতদিন মনের মধ্যে খুঁজে পাইনি। নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।